ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বলেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির চতুর্থ দিন চলছে। বিকেলে সিএসির সাথে বিএনপির বৈঠক। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ। প্লট বরাদ্দের আরেক মামলার রায় ২ ফেব্রুয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা ২০২৬ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্নবাজ হবার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। বলেন, তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে মোট ৮টি সেশন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শেষ দিনে উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা শেষে ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশন। এদিকে আজ বিকেলে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ শুনানিতে অংশ নেওয়া জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে। গুটি কয়েক প্রার্থীকে গানবান দেয়া বৈষম্য। মঙ্গলবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। দিনের প্রথমার্ধে 36টি আপিলের শুনানি রয়েছে। এর মধ্যে 23টি মঞ্জুর হয়েছে, 12টি না মঞ্জুর এবং 1টি অনুপস্থিত। গত 3 দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি। মঙ্গলবার শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে 645টি। যাচাই বাছাই বাদ হয় 723 মনোনয়নপত্র। এদিকে আপিল শুনানি পর্যবেক্ষণে সকালে নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও থামেনি মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনা আজও জিয়া উদ্যান সাক্ষী। সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলেন, বেগম জিয়ার দেখানো পথে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন। এ সময় শ্রদ্ধা জানাতে যান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। দুহাত তুলে মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকে এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর, এমনটাই বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। 2024-এর 22শে জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছিলেন যেসব ব্যবসায়ীরা, তাদের মধ্য থেকে দেশের শীর্ষ 25 জনের নামে এবং আরও অজ্ঞাত 200 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিরোধী অবস্থানের অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলার রায়ের দিন ঠিক করা হয়েছে 2 ফেব্রুয়ারি। আজ সকাল 11টার পরে সংগঠনের পক্ষ থেকে 7 জনের একটি প্রতিনিধি দল প্রসিকিউশনের কাছে অভিযোগপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তারা জানান, বিগত আওয়ামী লীগ আমলে এই সব ব্যবসায়ীরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছেন। 2024 সালের 22শে জুলাই শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা হাসিনাকে সমর্থন দিয়ে গণহত্যায় উৎসাহিত করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, অভিযোগে 1 নম্বর আসামি করা হয়েছে সালমান এফ রহমানকে। তদন্তের স্বার্থে বাকিদের নাম আপাতত প্রকাশ করা হবে না। অভিযোগ করেন, এই সব ব্যবসায়ীরা এখনও সক্রিয়। অনলাইনে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে অপতথ্য ছড়াচ্ছেন এবং নির্বাচন বানচালের চেষ্টা করছেন। ফ্যাসিবাদের সহায়তাকারী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করেছে। প্রাথমিক যাচাই বাছাই শেষে তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রদূত উ কিয়া সো মোকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের টেকনাফের ওয়াইংকং ইউনিয়নে ১২ বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। এরই প্রেক্ষিতে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হলো। এমন ঘটনা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের স্পষ্ট লঙ্ঘন বলে রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের গুলির ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের বিভিন্ন কর্তৃপক্ষ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক তার রেশ যেন বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে রাষ্ট্রদূতকে সতর্ক করে দেওয়া হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এলপিজির সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তাদের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভেনেজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে জ্বালানি নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ। অর্থ উপদেষ্টা জানান, বডি ক্যামেরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তারা সেখান থেকে খরচ করবে। ৬০,০০০ চালককে প্রশিক্ষণ দেওয়া হবে বিআরটিএ, বিএমইটি সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে। এর অর্থায়ন করছে এডিবি। এদের মধ্যে ৪০,০০০ নতুন চালক। উপদেষ্টা বলেন, মূলত বিদেশে পাঠানোর লক্ষ্য থেকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে চায় সরকার। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে এটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কিভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় পেয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।